আজকে আমাদের দণ্ডবিধি ১৮৬০ এর ৫ম ক্লাস। আমরা হচ্ছে আত্মসাৎ দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। ৪০৩ এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে আ আত্মসাৎ এর শাস্তি কত বছর? আত্মসাতের শাস্তি হলো ২ বছর। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। কিছু গল্প বলি, ক্লিয়ার হয়ে যাবেন যে আত্মসাৎ মানে কি? ধরেন তালুকদার ভাইয়ের ৫ তলা একটা বাড়ি আছে। সেই বাড়িতে আমি মামুন এবং হচ্ছে আলামিন ভাই কি থাকি? ভাড়া থাকি ২ টা ফ্ল্যাটে। এখন মামুন ভাইয়েরও আ মামুনের ব্লেজারের সাইজও হলো ডাবল এক্সেল। আলামিনের ব্লেজারের সাইজও ডাবল এক্সেল। ২ জনই নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট। এখন আমাদের যে ব্লেজার আছে, সে ব্লেজার কি করা হলো? সে বাড়ির ছাদের উপর শুকাতে দেওয়া হলো। পরবর্তীতে শুকাতে দেওয়ার পর আমার ইমার্জেন্সি ব্লেজার লাগবে। আমি ছাদে গেলাম। গিয়ে হচ্ছে আমি আমার ব্লেজার নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ভুলক্রমে আমি আলামিন ভাইয়ের কি করলাম? আলামিন ভাইয়ের ব্লেজার আমার ব্লেজার মনে করে নিয়ে আসলাম। কোর্ট করলাম সারাদিন। কোর্ট থেকে আইসা বুঝতে পারলাম যে আমার বাসায় ২ টা ব্লেজার। তো ব্লেজার একটা থাকার কথা ছিল, ২ টা হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি অন্য কারো ব্লেজার নিয়ে চলে এসেছি। তাহলে আমার যখন আমি ভুল বুঝতে পারলাম, তখন এটা আমি আলামিন ভাইকে ফেরত দিয়ে দিলাম। তাহলে ফেরত যদি দিয়ে দেই, এক্ষেত্রে সেটা কি হয়নি? কোনো অপরাধ হয়নি। এখন আমি বুঝতে পারলাম, ভুল বুঝতে পারলাম যে আসলে তো এই ব্লেজারটা আমার না, এটা আলামিন ভাইয়ের। তো ভুল বুঝতে পারার পরেও সেই ব্লেজারটা আলামিন ভাইকে আমি ফেরত দিলাম না। কি অপরাধ হয়েছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে কি হবে? আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। আমি আমার কলিগ একজন অ্যাডভোকেট, উনার চেম্বারে গেলাম। ২ জনের খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমরা যারা ওকালতি পেশায় আছি, অ্যাডভোকেসি করি, আপনারা জানেন যে আমাদের সবারই ছোটখাটো একটা লাইব্রেরি আছে। আমাদের চেম্বারেও আছে, বাসায়ও আছে। এখন সেই লার্নেড ফ্রেন্ড এর চেম্বারে গেলাম, গিয়ে দেখলাম যে অনেক বই সাজানো। সেখান থেকে আমি তার অনুমতি ব্যতীতই একটা বই নিয়ে আসলাম। উদ্দেশ্য কি? যে পরবর্তী দিন বইটা আমি তাকে ফেরত দিয়ে দিই। যাই হোক বইটা নিয়ে আসলাম। ১ দিন যায় ২ দিন যায় কিন্তু আমি আর বইটা আর তাকে কোনদিন ফেরত দেইনি। কিন্তু যখন আমি বইটা নিয়ে এসেছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল বইটা তাকে আমি কি করব? ফেরত দিয়ে দিব। কিন্তু যেহেতু দেওয়া হয়নি সেক্ষেত্রে কি ধরনের অপরাধ হয়েছে? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। আমি রাস্তার মধ্যে একটি প্রমিসরি নোট বা হচ্ছে ব্যাংকের চেক দেখতে পেলাম বা কিছু টাকা পাইলাম। টাকার সাথে কাগজপত্র পেলাম যেখান থেকে যে মালিক তাকে কি করা যাচ্ছে? সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে। সেই টাকাটা আমি নিজ ব্যবহারে পরিণত করলাম। খরচ করে ফেললাম বাজারে গিয়ে। বা অন্য আরেকজনের কাছে জামানত হিসেবে বন্ধক রাখলাম। সুযোগ সুবিধা নিলাম। আমার ইনটেনশন যে এখন বন্ধক দিয়ে রাখলাম তার এই জিনিসটা পরবর্তীতে আমি কি করব? তার এই ব্যাংকের নোট বা হচ্ছে টাকা-পয়সা আমি তাকে ফেরত দিয়ে দিব। সাময়িক সময়ের জন্য যদি এই কাজটা হয়ে থাকে যে আপনি পরবর্তীতে তাকে ফেরত দিয়েছেন। অর্থাৎ কিছু সময়ের জন্য যদি আত্মসাৎ হয় সেটাও আত্মসাৎ কর্মে কি হবে? পরিগণিত হবে। যাই হোক আমরা হচ্ছে বেসিক কথা দেখি। অনেক কথা বললাম। ৪০৩ ধারায় বলা আছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, misappropriation of property, dishonestly। তাহলে যদি কোনো ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে, নিজ ব্যবহারে পরিণত করে তার শাস্তি হবে কি? শাস্তি হবে ২ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। এখানে অনেকগুলো উদাহরণ আছে। প্রত্যেকটা উদাহরণ ইম্পোর্টেন্ট। বিশেষ করে আমাদের লিখিত পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য হচ্ছে বুঝার জন্য ইম্পোর্টেন্ট। দেখেন ১ নাম্বার উদাহরণে বলা আছে যে ক সরল বিশ্বাসে গ এর দখল হতে সম্পত্তি নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে যে উক্ত সম্পত্তি তারই।
এখন সম্পত্তি সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে। ধরেন অস্থাবর সম্পত্তি মোবাইল বা আপনার হচ্ছে ব্লেজারের কথা বললাম। ধরেন ব্লেজারই। চুরির অপরাধে অপরাধ করেনি। যেহেতু সে ভুলক্রমে ভুল বুঝে নিয়ে গেছে, সে মনে করেছে সেই ব্লেজারটা আমারই মনে হয়। এখন ভুল বুঝতে পারার পর এটা আর আমি ফেরত দেইনি অসাধুভাবে উক্তটা। তো যে ব্লেজারটা আছে সেটা নিজস্ব ব্যবহারের পরিণত করি। হ্যাঁ, পড়তে থাকি আলামিন ভাইয়ের ব্লেজার এটা। তো কি হয়েছে? আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। ২ নম্বর উদাহরণে দেখেন যে সঙ্গে এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে আপনারা ২ জন লার্নেড ফ্রেন্ড, আপনাদের সামনে বার কাউন্সিলের পরীক্ষা দিবেন, লার্নেড হবেন। একজনের বাসায় আরেকজনের যাতায়াত আছে। খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের সুবাদে একজনের বাসায় অন্যজন যাতায়াত করেন। গিয়ে দেখলেন যে আপনার বন্ধুর বাসায় একটা বই আছে। কথার কথা ধরেন আপনারা তো অনেকে বই কিনেছেন, অনেক রাইটারের বই ইতিপূর্বেই কিনেছেন। ধরেন ব্ল্যাক ডায়মন্ড আমি যেটা লিখেছি সেটা আছে। এখন অপর বন্ধু ব্ল্যাক ডায়মন্ড যে বইটা আছে সেটা দেখার জন্য যে আসলে কি লিখছে এই বইয়ে সেটা নিয়ে গেল। তো সারারাত দেখবো, পরের দিন আবার ফেরত দিয়ে দিব। তো সেই বই পড়ার পর মজা লেগে গেছে যে না এই বই তো আর ফেরত দেয়া যাবে না। সে ফেরত দেয়নি। উদ্দেশ্য ছিল ফেরত দেয়া। তাহলে সেটা চুরি হয়নি। কিন্তু কি হয়েছে? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। আপনারা ২ জন মিলে একটা গাড়ি কিনেছেন বা একটা ঘোড়া কিনেছেন। এখন ঘোড়ার মালিক যৌথভাবে আপনারা ২ জন। কিন্তু একজন কি করেছে? সেই ঘোড়াটা বিক্রি করে দিয়েছে অন্যজনকে না জানিয়ে। কি অপরাধ হয়েছে? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা ১ এ বলা আছে, কিছু সময়ের জন্য অসৎভাবে আত্মসাৎ এই ধারা মতে আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। যে আপনি একটি রাস্তার উপর আ ব্যাংকের নোট পেলেন। যারা বই পাননি আলহামদুলিল্লাহ আপনাদের সিপিসি, সিআরপিসি সংশোধন কমপ্লিট হয়েছে। মেসেজ দিয়েছেন হৃদয় ভাই। আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট হয়েছে। আগামীকালকে আমরা হচ্ছে এটা ফাইনাল করে শুক্রবারে প্রিন্টে যাব। শনিবার, রবি, সোমবারের দিকে আপনাদের বরাবর হোম ডেলিভারি হয়ে যাবে। একটু বিলম্ব হওয়ার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি। যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট সহই নেন। আগেরটা দিলে তো দিতেই পারি। ওকে। তাহলে সেই প্রমিসরি নোট অন্য কারো। কিন্তু আপনি জানেন সেটা অন্য কারো। কিন্তু সেটা আপনি ভবিষ্যৎ কোনো সময়ে তাকে ফেরত দিবেন। যে মালিক আপনি তাকে ফেরত দিবেন। উদ্দেশ্য আপনার ফেরত দেয়া। কিন্তু ফেরত না দিয়ে সেটা আপনি কি করেছেন? কোনো এক মহাজনের নিকট ঋণের জামানত হিসেবে বন্ধক রেখে টাকা-পয়সা নিয়েছেন। পরবর্তীতে তাকে ফেরত দিয়েছেন। তাহলে আমাদের ব্যাখ্যা ১ অনুযায়ী কিছু সময়ের জন্য যদি আত্মসাৎ করে তাহলে এই ধারা অনুসারে কি হবে? আত্মসাৎ করা হয়েছে মর্মে গণ্য হবে। ব্যাখ্যা ২ অনেক কিছুই বলা আছে। ব্যাখ্যা ২ এর মূল কথা হলো যে আপনি কোনো দখল নেই, এমন কোনো সম্পত্তি দেখতে পেয়েছেন। ধরেন রাজপথের উপর একটা আংটি দেখতে পেয়েছেন বা রাজপথের উপর টাকা-পয়সা দেখতে পেয়েছেন বা অন্য কোনো মোবাইল দেখেছেন বা অন্য কোনো অস্থাবর সম্পত্তি দেখেছেন। সেটার কোনো মালিক নেই। এখন মালিককে যদি আপনি খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে আপনার পক্ষে অবশ্যই সম্ভব মালিককে খুঁজে বের করা। এখন মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই আপনি সেটা নিজ ব্যবহারে পরিণত করেছেন। দামি আংটি পেয়েছেন, সেটা নিজেই ব্যবহার করতেছেন বা বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করে দিয়েছেন। কি অপরাধ হয়েছে? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। এখানে আংটির উদাহরণটা খুব বেশি ইম্পোর্টেন্ট আপনাদের ৪০০ দিন থেকে। তাহলে দেখেন রাজপথের উপর একটি টাকা দেখতে পায়, রাজপথের উপর একটি আ ব্যাগ দেখতে পায়, রাজপথের উপর একটি আংটি দেখতে পায়, একটি থলি দেখতে পায়। এখন আপনি টাকা দেখতে পেয়েছেন, সেই টাকাটা আপনি তুলে নিয়েছেন। আপনি জানেন না টাকার মালিক কে। এখন পর্যন্ত কোনো অপরাধ হয়নি। আপনি চেক দেখতে পেয়েছেন। আপনি জানেন না সেই চেকটিকে। সেই চেকটি আপনি কুড়িয়ে নিয়েছেন। আপনি একটা থলি দেখতে পেয়েছেন, টাকার থলি, টাকার ব্যাগ। কিন্তু সেই টাকার ব্যাগ কার? সেটা আপনি জানেন না। আপনি সেই টাকাটা নিয়েছেন। এখন পর্যন্ত অদ্যাবধি কোনো অপরাধ হয়নি। কিন্তু আপনি সেটা জানার পর কি করেছেন?
যে আপনি সেটা পাওয়ার পর, আপনার কাছে নেয়ার পর, সেটার যে মালিক আছে, সেই মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে, সেই আংটি, সেই থলি, সেই ব্যাংকের চেক আপনি নিজ ব্যবহারে পরিণত করেছেন। কি ধরনের অপরাধ হয়েছে? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে গণ্য হবে। সবগুলো উদাহরণই আপনাদেরকে পড়ে দিলাম। আসলে খুব মজার পড়া ৪০৩ এবং হচ্ছে খুব পরীক্ষায় আসার মতো একটা পড়া। লিখিত পরীক্ষায় আসার মতো একটা পড়া। যে আপনার হচ্ছে কি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। ওকে, তারপরে ৪০৪ এ বলা আছে মৃত্যুকালীন আত্মসাৎ। আপনার যেই সহকারী, আপনার যে অ্যাসিস্ট্যান্ট, আপনার যে চাকর আপনি মারা যাওয়ার পর সে যদি আপনার সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? হ্যাঁ, শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, এবং অর্থদণ্ড। অন্যান্য ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। অন্য কেউ যদি মারা যাওয়ার পর সম্পত্তি আত্মসাৎ করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে কত বছর? মৃত ব্যক্তির সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে, শাস্তি হবে ৩ বৎসর। আর চাকর যদি করে সেক্ষেত্রে শাস্তি হবে ৭ বৎসর। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আপনারা দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ এ যারা ক্রিমিনাল সাইটে প্র্যাকটিস করবেন বিশেষ করে, আপনারা একটা সময় প্রচুর মামলা করবেন। বাদী পক্ষেও করবেন, আসামি পক্ষেও করবেন। তাহলে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি? তাহলে আমরা এখানে থেকে যেটা বুঝতে পেরেছি কেউ আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতেছে, অর্থাৎ বিশ্বাসের খেলাপ করেছে। আপনি বিশ্বাস করে আপনার যাবতীয় আসবাবপত্র, টাকা-পয়সা, ব্যাংক নোট এগুলো আমাকে দেখাশোনার দায়িত্ব দিলেন। আমি সেগুলো দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজ ব্যবহারে সেই বিষয়গুলো কি করলাম? পরিণত করলাম। আপনি আমাকে আপনার আসবাবপত্র আমাকে দেখাশোনার দায়িত্ব দিলেন। কিন্তু সেই আসবাবপত্র আমি বাজারে নিয়ে বিক্রি করে দিলাম। আপনি আমাকে বিশ্বাস করে আপনার যেই অফিসের যেই আ আ বিষয়গুলো আছে মালামাল, হিসাব-কিতাব সবকিছু আমাকে দেখাশোনার দায়িত্ব দিলেন। সেই বিশ্বাসটা আমি কি করলাম? ভঙ্গ করলাম। সেখান থেকে জিনিসপত্র সরিয়ে দিলাম। কি ধরনের অপরাধ হয়েছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে? কোন প্রকার সম্পত্তি বা সম্পত্তির উপর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়ে কেউ যদি অসৎভাবে উক্ত সম্পত্তি আত্মসাৎ করেন। আপনি বাসায় কি করেছেন? একজন লোক রেখেছেন, কেয়ারটেকার রেখেছেন বা আপনার বাড়ি দেখাশোনার জন্য লোক রেখেছেন। সে কি? সে আপনার বাড়ির হলো জিম্মাদার বা হচ্ছে সে আপনার বাড়ি দেখাশোনা করে রাখবে। এখন সেই বাড়ি যদি সেই আত্মসাৎ করে ফেলে, নিজ ব্যবহারে পরিণত করে, সে কি করেছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। এখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যদি কেউ করে, তার শাস্তি কি? আচ্ছা, এখান থেকে ২ নাম্বার উদাহরণটা আমরা ভালো করে পড়ি। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিভাবে হয়? আপনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, আপনার নাম হলো ধরেন আলামিন। আপনার এলাকাতে প্রচুর আলু হয়। এখন আলুর সিজন, আলুর দাম পাওয়া যাচ্ছে না। সেই আলু কোথায় রাখলেন? কোল্ড স্টোরেজে রাখলেন, হিমাগারে রাখলেন। কার হিমাগারে? রহিমের হিমাগারে। এখন রহিম সেই আলু অন্য কারো কাছে বিক্রি করে দিল। কি ধরনের অপরাধ হলো? সে কি করেছে? সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে গণ্য হবে। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যদি কেউ করে, শাস্তি আছে কত ধারায়? শাস্তি আছে হচ্ছে ৪০৬ ধারায়। তাহলে এই ধরনের অপরাধ যদি কেউ করে শাস্তি হলো ৩ বছর। একেবারেই ট্রু সেন্স এ আপনাদের একটা প্র্যাকটিক্যাল বিষয় বলে দেই, যেটা আসলে আপনাদের এখন জানা খুব বেশি প্রয়োজন নেই। আমাদের ৩৭৯ ধারায় কি আছে? চুরি শাস্তি আছে। চুরি শাস্তি হলো ৩ বছর। তারপরে হলো ৩৮৩ ধারায় ডেফিনিশন, ৩৮৪ ধারায় শাস্তি। কিসের শাস্তি? চাঁদাবাজির শাস্তি বা হচ্ছে extortion এর শাস্তি। শাস্তি হলো ৩ বছর। এবং এই ৪০৬ ও শাস্তি হলো ৩ বছর। কিন্তু ৪০৬ যে সেকশনটা আছে এটা কি? এটা হলো নন বেলেবল সেকশন। অজামিনযোগ্য। আপনি যদি কোর্টকে কোনোভাবে স্যাটিসফাই করতে পারেন যে একজন ব্যক্তি ৪০৬ এর অপরাধ করেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে যদি কোর্ট জামিন দেয়ও, ম্যাজিস্ট্রেট সাহেব যদি জামিন দেয়ও, সর্বোচ্চ আপোসের শর্তে জামিন দিবে।
কিসের শর্তে জামিন দিবে? আপোসের শর্তে জামিন দিবে। আর আপোস না হলে সিডব্লিউ মূলে কোথায় যেতে হবে? সিডব্লিউ মূলে জেল হাজতে যেতে হবে। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই ৪০৬ এটা হলো নন বেলেবল সেকশন। যদিও শাস্তি কম ৩ বৎসর। আবার ৪২০ যদিও 420 আমরা বলি আমরা বলি প্রতারণা কিন্তু প্রতারণা হবে না। সেটা হবে আপনার অসাধুভাবে যদি কেউ সম্পত্তি প্রদানে প্রবৃত্ত করে। তাহলে 420 যদি কেউ করে সেক্ষেত্রে শাস্তি কিন্তু ৭ বছর। যদিও 420 শাস্তি ৭ বছর সেটা কিন্তু বেলেবল সেকশন। যাই হোক এগুলো প্র্যাকটিসের বিষয়। এগুলো এখন আপনাদের জানার প্রয়োজন নেই। জাস্ট আপনারা মনে রাখবেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করলে শাস্তি হলো ৩ বছর। ৪০৭ এ বলা আছে বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে কোনো বাহক, কোনো গুদামের রক্ষক বা গার্ডের রক্ষক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো ৭ বছর। প্রত্যেকটা ক্ষেত্রে বাহক, চাকর, কেরানি তারা যদি যেই কাজই করুক না কেন তাদের শাস্তি ৭ বছর। চুরির ক্ষেত্রেও ৭ বছর, আত্মসাতের ক্ষেত্রেও ৭ বছর, হ্যাঁ? সবকিছুর ক্ষেত্রেই তাদের শাস্তি কিন্তু ৭ বছর। ৪০৬ এ বলা আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যদি কেউ করে শাস্তি ৩ বছর। ৪০৭ এ হলো বাহক, কোনো গুদামের রক্ষক, বাহক তিনি যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে শাস্তি হবে ৭ বছর। ৪০৮ এ বলা আছে কেরানি বা চাকর যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে শাস্তি হবে কত বছর? শাস্তি হবে ৭ বছর। ৪১০ এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট স্টোলেন গুডস বা স্টোলেন প্রপার্টি। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে কত ধরনের সম্পত্তিকে চোরাই সম্পত্তি হিসাবে গণ্য করা হয়? তাহলে উত্তর কি হবে? ৫ ধরনের সম্পত্তিকে কি করা হয়? চোরাই সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। সেগুলো কি? চুরি করে যেই সম্পত্তি অর্জন করা হয়, বলপূর্বক গ্রহণ করে যেই সম্পত্তি অর্জন করা হয়, দস্যুতা করে যেই সম্পত্তি অর্জন করা হয়, আত্মসাৎ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে। এই ৫ ধরনের অপরাধ করে যেই সকল সম্পত্তি অর্জন করা হয়, সেই সম্পত্তিকে বলা হয় কি? চোরাই সম্পত্তি। স্টোলেন গুডস কত ধরনের সম্পত্তিকে স্টোলেন গুডস বলে বা স্টোলেন প্রপার্টি বলে? ৫ ধরনের। চোরাই সম্পত্তি গ্রহণের শাস্তি ৪১১ কেউ যদি চোরাই মাল কিনে, মোবাইল কিনলেন সেটা চোরাই মোবাইল। গুলিস্তানের পকেটমার পকেট থেকে কি করেছে? চুরি করেছে। আপনি জানেন যে এই ফোনটা কি? চুরির ফোন। সেই ফোনটা আপনি কি করেছেন? ক্রয় করেছেন। তাহলে আপনার শাস্তি কত বছর? শাস্তি হবে আপনার ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড। আর ৪১২ ধারায় ডাকাতি হয়েছে। ডাকাতির মাল আপনি ক্রয় করেছেন। তো ডাকাতির মাল যে ব্যক্তি ক্রয় করবে তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। ৪১৩ তে বলা আছে চোরাই সম্পত্তি বেচাকেনার শাস্তি। তাহলে গুলিস্তানের যে মোবাইলগুলো চুরি হয় বিভিন্ন এরিয়াতে ঢাকা শহরে আপনারা জানেন যে কান থেকে অনেক সময় ফোন নিয়ে যায়, হাত থেকে ফোন নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যায়। তাহলে এই যে ৫ ধরনের যেই অপরাধ করে, দস্যুতা করে, ছিনতাই করে, বলপূর্বক গ্রহণ করে, বিশ্বাসভঙ্গ করে যেই সম্পত্তি অর্জন করা হয়, সেই সম্পত্তি চোরাই সম্পত্তি। এগুলো যদি কেউ অভ্যাসগতভাবে কেনাবেচা করে, তার কাজই হলো এগুলো করা। তাহলে এমনিতে একবার যদি কেউ ক্রয় করে তার শাস্তি ৩ বছর। আর অভ্যাসগতভাবে যদি কেউ করে তার কাজই হলো এই কাজ চোরাই সম্পত্তি বেচাকেনা করা। তাহলে শাস্তি হবে ৪১৩ ধারায় শাস্তি হবে কত বছর? যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড। এমসিকিউ পরীক্ষায় ২ বার আসছে, আমাদের সময়ে আসছে প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ২০২৪ সালেও মেবি আসছে। প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪১৫ ধারায়। প্রতারণা মানে কি? আমি বলতেছি এই জিনিসটা কি? মুক্তামণি। এই জিনিসটা হলো কি? মুক্তা। খুব চিকচিক করতেছে মুক্তা। আমার সামনে একটা মার্বেল পাথর আছে। সেই মার্বেলের ভিতর মুক্তার মতো অনেক কিছু দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আমি পেপার হোয়াইট হিসেবে ব্যবহার করি। এখন চিকচিক করতেছে, আমি হচ্ছে অনেকে মুক্তা চিনে না, কখনো দেখেই নাই। তাকে বলতেছি যে এগুলো হলো কি আসল মুক্তা। কিন্তু আমি জানি এগুলো কোনো মুক্তা না, এগুলো হলো কাঁচের কি? কাঁচের কোনো পদার্থ। একথা বলার পর সে বললেন যে আপনি এগুলো বিক্রি করবেন। আপনি বলার পর সে দাম জিজ্ঞাসা করলো, আপনি খুব কম একটা রেট বললেন। সে বলল, মুক্তা এত কমে দামে পাওয়া যায়? ১০,০০০ টাকায় মুক্তা পাওয়া যায়?
ঠিক আছে আমি দিচ্ছি। ৳১০,০০০ নিয়ে যান। মুক্তা আমাকে দিয়ে দিন। এই যে অন্য আরেকজনকে বললেন যে এটা মুক্তা কিন্তু আসলে মুক্তা না। আপনি কি করেছেন? প্রতারণা করেছেন বলে গণ্য হবে। আপনি সেই ভাবসাব। লন্ড্রির দোকান থেকে প্যান্ট, শার্ট, টাই, তারপর হচ্ছে ব্লেজার এগুলো ভাড়া নিয়েছেন ৳১০০ দিয়ে। পরে বড় এক রেস্টুরেন্টে গিয়েছেন, সেখানে আপনি বুঝাচ্ছেন কি বিশাল বড় অফিসার আপনি। অথচ সেই ব্লেজার এবং কোট টাই কেনার টাকাই আপনার কাছে নাই। গ্রাম থেকে এক লোক আসছে, তাকে বুঝাইলেন যে আপনি ঢাকা শহরে বিশাল অবস্থান। তো সে তো আর আপনাকে দেখে বুঝতেই পারতেছে না, না ওরে বাবা রে বাবা। আপনি বললেন যে আপনি সিভিল সার্ভিসে আছেন, সচিব, খুব ভালো পোস্টে। গ্রামে যদি কেউ বেকার-টেকার থাকে তাহলে চাকরি-টাকরি দিয়ে দিবেন। ১০ জন লোক আপনাকে কি করল? ২ লাখ করে ৳২০,০০,০০০ দিল। তাহলে এই যে আপনি সিভিল সার্ভিসে চাকরি করেন না, কিন্তু আপনি ভান করেছেন সম্পত্তি অর্পণ করার জন্য, টাকা-পয়সা নেয়ার জন্য অসাধুভাবে। কি অপরাধ করেছেন? প্রতারণা করা হয়েছে বলে কি হবে? প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। এগুলো উদাহরণ আপনাদের একটু পরেই আমরা পড়ব। তাহলে প্রতারণার ডেফিনিশন আছে ৪১৫ ধারায়। তাহলে যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে ছলনা করে, তাহলে এই যে ব্লেজার কোট টাই পরে বলতেছে, "আমি হলো সিভিল সার্ভিসে চাকরি করি, আমি সচিব।" কিন্তু অ্যাকচুয়ালি সে সচিব না। অথবা প্রবঞ্চনামূলকভাবে অসাধুভাবে কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করে। তাদেরকে প্ররোচিত করতেছে, ৳২,০০,০০০ বাড়ি থেকে নিয়ে আয় বেটা। আমার অফিসে তোদেরকে সবাইকে চাকরি দিব। অথবা এইটা মুক্তা, এটাই হলো আসল মুক্তা। টাকা দাও সর্দার। তাহলে সেটা কি করা হয়েছে? তাহলে সেক্ষেত্রে প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। ওকে? প্রতারণার অনেকগুলো উদাহরণ আছে। সবগুলো উদাহরণ ইম্পোর্টেন্ট। ১ম উদাহরণে হচ্ছে সেই সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে বান করে, ফাঁকি দেয়, অসাধুভাবে পরিচিত করে। কি অপরাধ হয়েছে? প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। কয়েকটি দ্রব্যে জাল মার্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে গকে ফাঁকি দেয় যে এই দ্রব্য কোনো বিশেষ বিখ্যাত প্রস্তুতকারক। আমরা হচ্ছে ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে, বিশেষ করে বাহিরের কান্ট্রির, ওগুলোকে আমরা খুব ভালোভাবে হচ্ছে নেই। যে না এই প্রোডাক্ট গুলো খুবই ভালো। ভেজাল নেই। অনেক সেনসিটিভ বিষয় আছে, অনেক কিছু আছে, অনেক ঔষধও আছে বাহিরের কান্ট্রির। ভেজাল ঔষধও কিন্তু বাজারে বিক্রি হয়। মানে উপরে হচ্ছে লোগো দেয়া, সবকিছু দেখে মনে হবে যে মেড ইন ইউএসএ। বাট মেড ইন কোথায়? চকবাজার। মেড ইন কোথায়? মেড ইন হলো চকবাজার। কিন্তু লেখা মেড ইন ইউএসএ। জাল মার্কা দিয়ে দিয়েছি। ইউএস এর লিসি, লোগো-টোগো সবকিছু। হ্যাঁ। বুঝার কোনো ব্যবস্থা নেই। কি অপরাধ হয়েছে? প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। তারপরে ৫ নাম্বার উদাহরণটা দেখেন, একটু দাগিয়ে রাইখেন। এখানে অনেক উদাহরণ আছে। সবগুলো তো পড়া সম্ভব না। মুক্তা নয় বলে সে জানে, এমন দ্রব্যসমূহ মুক্তা বলে কি করে? বন্ধক রেখে ইচ্ছাকৃতভাবে গকে ফাঁকি দেয়। আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আপনি একজনকে গিয়ে বললেন, "এই আমার কাছে ১০ ভরি গয়না আছে। ১০ ভরি গয়নার দাম এখন যদি বিক্রি করো, ৳১৫,০০,০০০ বিক্রি করতে পারবা। আমাকে ৳২,০০,০০০ কি করো? ৳২,০০,০০০ ধার দাও।" তো সে তো স্বাভাবিক ৳১৫,০০,০০০ র গয়না পাইতেছে, ৳২,০০,০০০ তো ধার দিবেই। সময়ও দিবে, সেই মতো পরিশোধ না করতে পারলে সে গয়না বিক্রি করে আপনার টাকা নিয়ে নিবে। অ্যাকচুয়ালি আপনি যে গয়না দিয়েছেন এটার দাম সর্বোচ্চ ৳২,০০০-৩,০০০ হতে পারে। কারণ এগুলো কি? এগুলো উপরে হচ্ছে গোল্ড প্লেট দেয়া, কিন্তু ভিতরে সেগুলো আসলে কি নয়? গোল্ড নয়। কিন্তু আপনি তাকে মিথ্যাভাবে বোঝাচ্ছেন, ফাঁকি দিচ্ছেন। কি করা হয়েছে বলে গণ্য হবে? প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। যাই হোক, আ আমাদের এমসিকিউ পরীক্ষায় আসলে আম এত কিছু আসে না। আমাদের এমসিকিউ পরীক্ষায় জাস্ট একটা কোয়েশ্চেন হয় যে, প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪১৫ ধারায় আছে। এখান থেকে আপনারা অবশ্যই ৪-৫ টা উদাহরণ এমসিকিউ পরীক্ষার সময়ই পড়ে যাবেন। যাতে আপনারা হচ্ছে পরবর্তীতে প্রশ্ন ধরতে পারেন। ৪১৬ তে বলা আছে, অপরের রূপ ধারণ করে প্রতারণা। কোন ব্যক্তি যদি নিজেকে অন্য কোন ব্যক্তি বলে প্রতারণা করে, তাহলে সে কি করেছে? অপরের রূপ ধারণ করে প্রতারণা করেছে বলে গণ্য হবে। নিজের নামে একই নামের কোন বিত্তশালী ব্যাংকার বলে কি করে? ব্যাংকার বলে প্রতারণা করে। সে বলে, "আমি কি? আমি হইলাম বিত্তশালী একজন ব্যাংকার।" কিন্তু অ্যাকচুয়ালি সে বিত্তশালী কোন ব্যাংকার না। সে জানে। তাহলে সে কি করেছে? প্রতারণা করেছে বলে গণ্য হবে। নিজেকে বলে বান করে।
অথচ সে খ না। খ হলো একজন মৃত ব্যক্তি। ধরেন একজন মৃত ব্যক্তি সে সচিব ছিল। অনেক সময় এরকম হয় সে যে মারা গেছে এটা জানা হয় না। নামকরা ব্যক্তি। তাহলে কি করা হয়েছে? অপরের রূপ ধারণ করে প্রতারণা করা হয়েছে বলে কি হবে? অপরের রূপ ধারণ করে প্রতারণা করা হয়েছে বলে গণ্য হবে। ৪১৭ দ্বারা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট প্রতারণার শাস্তি। একজন হ্যান্ড রেইজ করেছেন, দেখি কে হ্যান্ড রেইজ করেছেন। খান মাইনুল হাসান। আপনার কোয়েশ্চেনটা করেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি, মাইনুল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। তো আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমরা প্রায় পত্রিকায় নিউজে দেখি যে কোনো একজন পুলিশ সেজে আর কি দেখা যাচ্ছে যে কোনো জায়গায় পড়বো, চাঁদাবাজি পড়বো। করতেছে ধরা পড়ছে কিন্তু ওগুলো পড়বো, ওগুলোর জন্য আলাদা আহ, সেকশন আছে সে- ভাইয়া। আলাদা সেকশন আছে। আচ্ছা আচ্ছা সুনির্দিষ্ট সেকশন আছে ওগুলোর জন্য। তাহলে ৪১৭ দ্বারা যদি কেউ প্রতারণা করে শাস্তি কি হবে? শাস্তি হবে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। শাস্তিগুলো অনেক সময় মনে থাকে না। আপনারা হচ্ছে যে এই পড়ার সময় অবশ্যই কঙ্কালটা খাতায় লিখে পড়বেন। যে লিখবেন হচ্ছে ৪১৭ প্রতারণা শাস্তি, শাস্তি হলো ১ বছর। খাতায় লিখে যদি পড়েন তাহলে মনে থাকবে। খাতায় লিখে না পড়লে মনে থাকবে না। অবশ্যই খাতায় লিখে পড়বেন। আচ্ছা, তাহলে ৪১৭ হচ্ছে প্রতারণা শাস্তি হলো ১ বছর। যেই সেকশন গুলো পড়াই নাই ওগুলো আপনাদের না পড়লেও চলবে। ৪১৯ এ বলা আছে অপরের রূপ ধারণ করে যদি কেউ প্রতারণা করে তাহলে শাস্তি কি? সাধারণত প্রতারণা করলে শাস্তি হলো ১ বছর আর অপরের রূপ ধারণ করে প্রতারণা করলে শাস্তি হবে কত বছর? শাস্তি হবে ৩ বছর। ৪২০ এ বলা আছে প্রতারণামূলকভাবে যদি সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে পরিচিত করে। তাহলে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে বা ফাঁকি দিয়ে কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি অর্পণে অসাধুভাবে পরিচিত করে বা মূল্যবান জামানত অর্পণে পরিচিত করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো কত বছর? সেক্ষেত্রে শাস্তি হলো ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন, যেটাকে আমরা ফুট 20 বলি। ফুট 20 র মামলা। প্রচুর মামলা হয় কোর্টে। শাস্তি কত বছর হবে? ৪২০ ধারায় শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৪২৫ ক্ষতি। আমাদের গ্রাম এলাকাতে এই অপরাধগুলো হয়। আপনারা জানেন যে আপনার ধরেন হচ্ছে ফলন্ত গাছ, পেঁপে গাছ অনেক ভালো পেঁপে ধরেছে। কিন্তু সেখান থেকে গোড়া থেকে আপনার পেঁপে গাছটা কেটে দিল। হয় না এরকম? আপনার গাছে অনেকগুলো ফল এসেছে, কলা গাছ। সেই কলার বাগানই কেটে দিল। ফলন্ত আম গাছ, নতুন আম বাগান করেছেন, গাছ কেটে দিল। আপনার একটা বরফ কল আছে, আপনি আইসক্রিমের ব্যবসা করেন। সে বরফ কলের মধ্যে কি করলো? বা বরফের ব্যবসা করেন। সেখানে পানি ঢেলে দিল, বরফ-টরফ সব গলে গেল। তাহলে এই যে অপরাধগুলো হলো, এগুলো কি করা হয়েছে বলে গণ্য হবে? অনিষ্ট বা ক্ষতি করা হয়েছে বলে গণ্য হবে। আপনার জন্তু, আপনার গরু, আপনার ছাগল, এগুলো অন্য আরেকজন কি করতেছে? মেরে দিয়েছে, মেরে ফেলেছে। কি ধরনের অপরাধ হবে? অনিষ্ট করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট করার উদ্দেশ্যে জনসাধারণের ক্ষতি বা অনিষ্ট হতে পারে জানা সত্ত্বেও এমন কোনো সম্পত্তির ধ্বংস বা বিনষ্ট করেন। ধ্বংস করলেও ক্ষতি হবে, বিনষ্ট করলেও সেটা কি হবে? সেটা ক্ষতি হবে। তাহলে এখানে আ ক্ষতির ডেফিনিশন দেয়া আছে ৪২৫ ধারায়। এখানে অনেকগুলো উদাহরণ আছে। প্রত্যেকটা উদাহরণ আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। আবারও বলতেছি ৪২৫ ধারার যে উদাহরণগুলো আছে এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। ছোট উদাহরণ তো। একটা জিনিস আপনাদের মাথায় বলে দেই, মাথায় রাখবেন এখন থেকে যে আপনাদের যে এমসিকিউ পরীক্ষা, আপনাদের বইয়ের মধ্যে যেই উদাহরণগুলো আছে, যে উদাহরণগুলো খুবই ছোট এবং হচ্ছে সেটার সারমর্ম খুবই ভালো। সেই উদাহরণগুলো থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষাও কিন্তু কোয়েশ্চেন আসবে। ছোট উদাহরণগুলো আপনারা এমসিকিউর জন্য অবশ্যই ভালো করে পড়ে যাবেন। অন্যায়ভাবে গয়ের অবৈধ ক্ষতি সাধন করার উদ্দেশ্যে গয়ের একটি মালিকানাধীন মূল্যবান জামানত পুড়ে ফেলে। কি অপরাধ করেছে? অনিষ্ট সাধন করেছে। অন্যায়ভাবে গয়ের অবৈধ ক্ষতি সাধনের উদ্দেশ্যে গয়ের একটি
বরফখানায় পানি দেয়। বরফ কিন্তু বিক্রি করে বরফ কলের মধ্যে। তো কি অপরাধ হয়েছে? কারণ বরফ খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সেটা আমি আগে বুঝতাম না। এখন আপনাদের হচ্ছে দেখি যে আপনার সকালবেলা যে বাজার হয়, আপনারা যারা মেরিট তারা দেখবেন যে বাজারের মধ্যে যে মাছগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু বরফ দিয়ে নিয়ে আসে। বরফ কিন্তু কি হ্যাঁ, খুবই ইম্পোর্টেন্ট। বরফ না থাকলে কিন্তু সেই মাছ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। খুবই কষ্ট হবে। তাহলে সেই বরফখানায় কি করেছেন? বরফখানায় পানি দিয়েছেন। কি অপরাধ হয়েছে বরফখানায় যদি পানি দেন? অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন হয়েছে বলে কি হবে? গণ্য হবে। অন্যায়ভাবে গয়ের অবৈধ ক্ষতি সাধনের উদ্দেশ্যে গয়ের একটি আংটি নদীতে ফেলে দেয়। তাহলে আংটি যদি নদীতে ফেলে দেয়, কি অপরাধ হয়েছে? আংটি নদীতে ফেলে দিলে অনিষ্ট সাধন করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তারপরে কয়েকটি আ আ তারপরে এখান থেকে আর কি করবেন? আংটি পর্যন্ত পড়লেন। এই যে দেখেন, নিচের দিকে দেখেন। ৮ নম্বর উদাহরণটা দেখেন যে অন্যায়ভাবে গয়ের ক্ষতির লক্ষ্যে সে গয়ের শস্যের ক্ষতি করে। এই অপরাধটা সবচেয়ে বেশি। আপনারা অ্যাডভোকেট হওয়ার পরে এই ধারায় মামলা করতে পারবেন ৪২৬ ধারায়। যে আইসা বলে যে আমার গাছ-গাছালি সব কাইটে ফেলছে। তখন সেক্ষেত্রে দণ্ডবিধির ৪২৬ ধারায় মামলা করে দিবেন। যে অন্যায়ভাবে গয়ের কি করেছে? ক্ষতির লক্ষ্যে গয়ের শস্যের মানে গাছ-গাছালি কেটে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে বা হচ্ছে গবাদি পশু ঢুকাইছে। আমাদের এলাকায় বলে হচ্ছে তাল বলে এটাকে। আপনারা জানেন যে আমাদের নরসিংদীতে প্রচুর পরিমাণ সবজি হয়। সেই সবজি সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এখন সবজি যেই আ ক্ষেত আছে সেখানে ধরেন হচ্ছে গরু, গবাদি পশু ঢুকিয়ে দিয়েছে। গবাদি পশু সেই সবজি ক্ষেত মোটামুটি খেয়ে একদম হচ্ছে সাবার করে দিয়েছে। অথবা ধান ক্ষেতেই গরু ঢুকিয়ে দিয়েছে। গরু আর কোনো কথা নেই। সে ধান ক্ষেত অর্ধেক ধান খেয়ে ফেলেছে। অনিষ্ট করা হয়েছে বলে কি হবে? এক্ষেত্রে অনিষ্ট করা হয়েছে বলে গণ্য হবে। ৪২৬ ধারায় বলা আছে অনিষ্টের শাস্তি। অনিষ্টের শাস্তি কি? ৩ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি হবে? বা উভয় দণ্ড। ৪২৭ এ বলা আছে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ৪২৬ ৪২৭ এ বলা আছে ৳৫০ পরিমাণ ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন। তাহলে ৳৫০ পরিমাণ ক্ষতি সাধন করে যদি কেউ অনিষ্ট করে, তার শাস্তি হবে কি? ২ বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে কি হবেন? উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ৪২৮ এ বলা আছে আ লাগবে না। ওগুলো পড়ার দরকার নেই। ৪২৭ পর্যন্ত পড়েন, হ্যাঁ? আপনারা হচ্ছে ৪২৭ পর্যন্ত পড়েন। অপরাধমূলক অনধিকার প্রবেশ ৪১১ তাহলে যদি কোনো ব্যক্তি ৪১১ ধারায় হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস এর ডেফিনিশন দেয়া আছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ আছে। ১ টা মিনিট। লাইভে আছি ক্লাস করতেছেন? হ্যাঁ, আমি লাইভ শেষ করে আপনাকে কল ব্যাক করব। তাহলে ৪৪১ ধারায় কি আছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তিতে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে প্রবেশ করে বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে অপমান বিরক্তি করার উদ্দেশ্যে প্রবেশ করে, তাহলে সে কি করেছে? আপনার জমি, আপনার বাড়ি, আমি লাঠিসোঁটা নিয়ে গেলাম। কেন? আপনাকে পিটাবো, আপনাকে ভয়ভীতি দেখাবো। হ্যাঁ? বা আপনার ক্ষতি সাধন করব। এই উদ্দেশ্যে গেলাম। কি অপরাধ হয়েছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হয়েছে বলে গণ্য হবে। আর সেটা যদি আপনার জমিতে প্রবেশ না করে আপনার গৃহে প্রবেশ করি, তাহলে যদি কোনো ব্যক্তি মানুষ যেখানে বসবাস করে সেখানে যদি আপনার কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন বা অপমান করার উদ্দেশ্যে বিরক্তি এর উদ্দেশ্যে প্রবেশ করে তাহলে সে অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪৪১ ধারায়। অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪৪২ ধারায়।
445 ধারায় আছে হাউস ব্রেকিং বা অপথে গৃহপ্রবেশ। কত ধরনের প্রবেশ অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে? 5 ধরনের প্রবেশ অপথে গৃহে প্রবেশ বলে কি হবে? দুঃখিত, 6 ধরনের প্রবেশ। হ্যাঁ, 6 ধরনের প্রবেশ অপথে গৃহে প্রবেশ বলে কি হবে? অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। তারপরে চলে যাবেন হচ্ছে 447, যে সেকশন গুলো বলতেছি এগুলো একটু দাগিয়ে রাখেন, ওগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। তাহলে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো 3 মাস পর্যন্ত কারাদণ্ড, যার পরিমাণ 500 টাকা পর্যন্ত হতে পারে, অথবা উভয় দণ্ডে কি হবে? 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড, যার পরিমাণ 500 টাকা হতে পারে, হ্যাঁ, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি হলো কত মাস? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি হলো 3 মাস। 448 বলা আছে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। তাহলে অপরাধ করার উদ্দেশ্যে যদি কেউ গৃহে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কি হবে? সেক্ষেত্রে শাস্তি হলো 1 বৎসর পর্যন্ত কি হতে পারে? 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে কি হবে? অর্থদণ্ডে দণ্ডিত হবে, যার পরিমাণ 1000 টাকা পর্যন্ত হতে পারে। 463 ধারায় কি আছে? জালিয়াতি। জালিয়াতির ডেফিনেশন। বাকিগুলো লাগবে না। জালিয়াতির ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, জালিয়াতির ডেফিনেশন দণ্ডবিধির কত ধারায় আছে? 463 ধারায়। জালিয়াতির মামলাগুলো হয় হচ্ছে 465 ধারায়। কত ধারায় হয়? জালিয়াতির মামলা হয় হচ্ছে 465 ধারায়। তাহলে আপনার 463 ধারায় কি আছে? জালিয়াতির সংজ্ঞা আছে। তাহলে যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা ব্যক্তি বিশেষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বাধ্য করার উদ্দেশ্যে কোনো দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি করেন, তাহলে ফর্জারি বা জালিয়াতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন। কি মনে রাখবেন? যে কোনো মিথ্যা দলিল তৈরি হবে বা মিথ্যা দলিলের অংশবিশেষ তৈরি হবে। তাহলে যদি কোনো মিথ্যা দলিল তৈরি হয় বা মিথ্যা দলিলের অংশবিশেষ তৈরি হয়, কিসের জন্য? কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বের করে দেওয়ার জন্য, তার সম্পত্তি ত্যাগ করার জন্য, বা প্রতারণা করার জন্য। তাহলে প্রতারণা করার জন্য যদি কেউ কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি করে, তাহলে সে কি করেছে? তাহলে সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। কয়টি পদ্ধতিতে মিথ্যা দলিল তৈরি করা যায়? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। 3টি পদ্ধতিতে মিথ্যা দলিল তৈরি করা যায়। কোথায় বলা আছে? 464 ধারায় বলা আছে। মিথ্যা দলিল তৈরির পদ্ধতি কয়টি? মিথ্যা দলিল তৈরির পদ্ধতি হলো 3টি। কি কি? যদি কোনো ব্যক্তি জেনে শুনে অন্যের নামে কোনো ডকুমেন্ট তৈরি করে। আপনার নাম হলো রহিম। কিন্তু আপনি অন্য আরেকজনের নামে ডকুমেন্ট তৈরি করেছেন। যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তি কর্তৃক তৈরিকৃত ডকুমেন্ট পরিবর্তন করে, আপনাকে চেক দিছে 1 লাখ টাকার, জালিয়াতির মামলা করা যায়। আপনাকে চেক দিছে কত টাকার? আপনাকে চেক দিয়েছে হচ্ছে 1 লক্ষ টাকা। কিন্তু সেখানে আপনি আরেকটা শূন্য বাড়িয়ে দিয়েছেন। তাহলে 1 লক্ষ টাকার চেকে আরেকটা শূন্য বাড়িয়ে দিলে কত লাখ টাকা হয়? এটা কিন্তু 10 লক্ষ টাকা হয়ে যায়। তাহলে এই কাজটা যদি কেউ করে, তাহলে সে কি করেছে? তাহলে সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। কারণ এখানে সে কি করেছে? মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ সে কি করেছে? দলিলের অংশবিশেষ তৈরি করেছে। তাই যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ তৈরি করে, তাহলে সে কি করেছে? তাহলে সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। তাহলে আপনার ৩টি উপায়ে আপনার হচ্ছে মিথ্যা দলিল তৈরি করা যায়। ১ নম্বরে হলো জেনে শুনে অন্যের নামে কোনো ডকুমেন্ট তৈরি করে, কোনো ব্যক্তির তৈরিকৃত ডকুমেন্ট পরিবর্তন করে, বা এমন কোনো ব্যক্তিকে দিয়ে স্বাক্ষরিত বা সিলমোহরকৃত যে তার অপরগতার কারণে উহার প্রকৃতি বুঝতে পারে না। রহিম হলো পাগল। এখন আপনি রহিমকে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন, ইচ্ছামতো খাওয়াইলেন। তার কিছু সম্পত্তি আছে, সেগুলো পরে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার কাছ থেকে কি করলেন? লিখে নিলেন। এখন রহিম যে পাগল সে কিন্তু বুঝতে পারে নাই সে যে কাগজে সই দিচ্ছে, কোন কাগজে সই দিচ্ছে রেজিস্ট্রি অফিসে গিয়ে। তাহলে এই ক্ষেত্রে পাগলের কাছ থেকে যদি আপনারা জায়গা জমি লিখে নেন, সেই দলিলটা কি দলিল হবে? মিথ্যা দলিল তৈরি হবে। উদাহরণ দেখেন যে ক এর নিকট খ কর্তৃক লিখিত এবং খ কর্তৃক পরিশোধনীয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এমসিকিউ বলেন লিখিত পরীক্ষার জন্য। ১,০০,০০০ টাকার বা ১,০০০ টাকার বা ১০,০০০ টাকার একটা ঋণপত্র আছে। সেই ১,০০০ টাকার ঋণপত্রের সাথে একটি শূন্য যোগ করে টাকার পরিমাণ ১,০০,০০০ বানিয়ে ফেলে। এই ক্ষেত্রে সে কি অপরাধ করেছে? এক্ষেত্রে সে জালিয়াতি করেছে বলে কি হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। ব্যাখ্যা আছে যে কোনো ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতি হতে পারে। নিজের নাম স্বাক্ষর কিভাবে জালিয়াতি হতে পারে? ধরেন আমরা এখানে অ্যাডভোকেট আছি, আব্দুল আল মামুন নামে হচ্ছে আমাদের বারে ৩ জন। একজন মোস্ট সিনিয়র, আরেকজন হচ্ছে মাঝামাঝি বয়সের, আর আমি হলাম কি কম বয়সের। তাহলে ধরেন হচ্ছে মোস্ট সিনিয়র যিনি, তিনি অনলাইন থেকে কি করলেন? একটি প্রোডাক্ট অর্ডার করলেন এবং সেটা পেইড অর্ডার মানে অর্ডার। এখন ডেলিভারি ম্যান আমার কাছে চলে ভুলক্রমে আসতেই পারে, যেহেতু একই নাম। আমি ডেলিভারি ম্যান আসার পর জিজ্ঞাসা করলাম, "কি টাকা পয়সা কি পেড করা নাকি পেড করা না?" ডেলিভারি ম্যান বলল যে, "টাকা পয়সা পেড করা, আর কোনো কথা নাই। স্বাক্ষর করে দিলাম। দেন এদিকে।" আব্দুল্লাহ আল মামুন। তাহলে কি করা হয়েছে? আমি জানি যে এই প্রোডাক্টটা আমার না। আমি কোনো অর্ডার করিনি। কি অপরাধ হয়েছে? জালিয়াতি করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে নিজ নামে স্বাক্ষর করেও কি করা যায়? নিজ নামে স্বাক্ষর করেও জালিয়াতি করা যায়। দেখেন যে কয়েকটি চেকে তার নিজ নামে এই উদ্দেশ্যে সই করে এরকম বিশ্বাস জন্মায় যে সে ওই ব্যক্তি কি করেছে? বিলটি ড্র করেছিল। দ্বিতীয় উদাহরণে দেখেন যে কয়েকটি কাগজের উপর গ্রহণ করলাম কথাটি লিখে। অ্যাকচুয়ালি গ্রহণ করবে অন্য কেউ কিন্তু সে লিখে দেয়। তার নামও মাসুদ। যে ব্যক্তি আ গ্রহণ করলাম লিখবে তার নামও মাসুদ। সে কি করেছে? নিজ নাম স্বাক্ষর করে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। ৪৬৫ ধারায় মামলা হয়। ৪৬৩ তে ডেফিনেশন, ৪৬৪ তেও কি? ডেফিনেশন। হ্যাঁ? শাস্তি আছে কত ধারায়? জালিয়াতির শাস্তি আছে হচ্ছে ৪৬৫ ধারায়। তাহলে জালিয়াতি যদি কেউ করে শাস্তি কত বছর হবে? জালিয়াতি যদি কেউ করে শাস্তি হবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ৪৬৫ ধারায়। ৪৬৬ তে বলা আছে আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করুন। তাহলে যদি কোনো ব্যক্তি আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? সেই ক্ষেত্রে শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। ৪৬৬ ৪৬৭ তে বলা আছে এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে। মূল্যবান জামানত বা উইল যদি কেউ জাল করে, তাহলে মূল্যবান জামানত বা উইল যদি কেউ জাল করে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অনেক কঠিন শাস্তি। হ্যাঁ? তাহলে মূল্যবান জামানত বা উইল যদি কেউ জাল করে ৪৬৭ ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। এমসিকিউ পরীক্ষার জন্য আপনারা এইগুলো দেখতে পারেন যে ট্রেডমার্কের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ট্রেডমার্ক এর সংজ্ঞা আছে হচ্ছে আপনার ৪৭৮ ধারায় ব্যবসায়িক মার্ক। আর প্রপার্টি মার্ক বা সম্পত্তি চিহ্নের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৪৭৯ ধারায়। আর ৪৮৩ ধারায় শাস্তি ট্রেডমার্ক বা প্রপার্টি মার্ক কেউ যদি নকল করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে? শাস্তি হবে ২ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তারপরে চলে যাবেন হচ্ছে ৪৯৭ ধারায় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৪৯৭ পরে আজকে আপনাদেরকে ছেড়ে দিব। শরীরটা একটু ক্লান্ত, সারাদিন কোর্টে ব্যস্ত ছিলাম। অ্যাডাল্ট্রি বা ব্যভিচার। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক। এমসিকিউ পরীক্ষায় আসছে অ্যাডাল্ট্রি যদি কেউ করে শাস্তি কত বছর হবে? শাস্তি হবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে যদি কোনো লোক অন্য লোকের স্ত্রীর সাথে সে জানে যে সেই স্ত্রীলোক তার স্ত্রী না, অন্য লোকের স্ত্রী। এখন সেই ব্যক্তির সম্মতি সহকারে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে সে কি করেছে? অ্যাডাল্ট্রি বা ব্যভিচার করেছে বলে গণ্য হবে। তাহলে অ্যাডাল্ট্রি বা ব্যভিচার যদি কেউ করে শাস্তি কত বছর? শাস্তি হলো ৫ বছর পর্যন্ত কারাদণ্ড। এই অ্যাডাল্ট্রি বা ব্যভিচার আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। যে অ্যাডাল্ট্রি বা ব্যভিচার সম্পর্কিত কোথায় বলা আছে ৪৯৭ ধারায় শাস্তি কত বছর? শাস্তিটা আসতে পারে। শাস্তি হলো ৫ বছর। কে মামলা করবে? যেই মহিলার সাথে অ্যাডাল্ট্রি করা হলো, ব্যভিচার করা হলো তার স্বামী। অথবা ওই মহিলার যিনি দেখাশোনা করেন, দায়িত্বপ্রাপ্ত আছেন, সে কি করতে পারবে? ৪৯৭ ধারায় মামলা দায়ের করতে পারবে। ৪৯৯ ধারায় কি আছে? মানহানি বা ডিফামেশন। আচ্ছা, মানহানি বা ডিফামেশন এগুলো আমরা হচ্ছে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করব। একটু আলোচনা করে দেই, হালকা একটু।
মানহানির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে যেটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে? মানহানির সংজ্ঞা আছে হচ্ছে দণ্ডবিধির ৪৯৯ ধারায়। মানহানির বলতে কি বোঝায়? ডেফিনিশন কি? তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করে, তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতি নষ্ট করে বা নষ্ট হবে জানা সত্ত্বেও কোনো নিন্দাবাদ প্রকাশ করে তাহলে সে কি করেছে? মানহানি করেছে বলে গণ্য হবে। মানহানি কয়ভাবে করা যায়? মানহানি হচ্ছে ২ টি উপায়ে করা যায়। সেই ২ টা উপায় কি? দলিলের মাধ্যমে মানহানি করা যায়, মৌখিকভাবে মানহানি করা যায়। ধরেন একজন ব্যক্তি তিনি সরকারি চাকরি করেন। এখন তার বাসার সামনে যেই দেয়াল আছে বা ওয়াল আছে সেখানে তার একটা চিত্র আঁকলাম। যে চিত্রে তার যে ভুঁড়িটা আছে মানে পেট আছে সেটা বিশাল বড় একটা ভুঁড়ি দিলাম। এবং হাতে একটা ব্রিফকেস ধরায় দিলাম যেটাতে অনেক টাকা আছে আর জিহ্বাটা একটু বড় করে দিলাম। যে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ওই ভদ্রলোক একজন ঘুষখোর। তাহলে এটা কিসের মাধ্যমে মানহানি করা হলো? দলিলের মাধ্যমে মানহানি করা হয়েছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে দলিলের মাধ্যমে মানহানি হলো চিহ্ন, লিখিত, মুদ্রিত, খোদাই, কার্টুন চিত্র দ্বারা যদি মানহানি করা হয় তাকে বলা হয় কি? দলিলের মাধ্যমে মানহানি। আর আমরা হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে একজন সম্মানিত ব্যক্তি তার সম্পর্কে উল্টাপাল্টা বলাবলি করলাম। তাহলে সেটা কি হলো? মৌখিকভাবে মানহানি করা হয়েছে বলে গণ্য হবে। মানহানির ব্যতিক্রম কয়টি? আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। মানহানির ব্যতিক্রম হলো কয়টি? মানহানির ব্যতিক্রম হলো ১০ টি। তো সেই ১০ টা ব্যতিক্রম দিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে ক্লাস শুরু করব। সবাই আগামীকালকের ক্লাসে যুক্ত হবেন। আপনাদের যার যে কোয়েশ্চেন আছে আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।